তোমরা পিডিএফ পেয়ে যাবে। সেখানে প্রথম পাতায় জাতিসংঘের কি কি আমাদের পড়া উচিত প্রিলিমিনারির জন্য লিখিত আবার আলাদা। প্রথমে জাতিসংঘ গঠনের পটভূমি, 2 নম্বর জাতিসংঘের সনদ বা চার্টার, তারপরে জাতিসংঘের অঙ্গ সংগঠন, জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা কার্যক্রম, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বাজেট এবং চাঁদা, জাতিসংঘের সরকারি ভাষা, জাতিসংঘের সদস্য, তারপরে জাতিসংঘের অন্যান্য সংগঠন, তার মধ্যে রয়েছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, জাতিসংঘের তহবিল ও কর্মসূচি, জাতিসংঘের সম্পৃক্ত প্রতিষ্ঠান, জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর, এতক্ষণ শোনা গেছে? আমি যেহেতু আমাদের ওয়্যারটা লাগানো হয়নি, সেহেতু আমি আবার বলছি, আজকে আমরা জাতিসংঘের উপরে ক্লাস নিব। এটি ব্যাংক প্রাইমারি এবং নিবন্ধনের রুটিন মোতাবেক ক্লাস। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি সব গ্রুপে, 47 ক্লাস ব্যাচ, 48 প্রিলিমিনারি। যদিও 48 প্রিলিমিনারি যারা যেভাবে আসে সেভাবে থাকবে না, কারণ 48-এর স্পেশাল বিসিএস হবে। যারা জেনারেল দেবে তারা 49 হয়ে যাবে। আগামীতে আমাদের 48 বিশেষ, 49 হবে সাধারণ। তো তারপরে ব্যাংক জবে যারা অ্যাড হয়েছ, অন্যান্য জায়গায় যারা রয়েছে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ক্লাসে। তো জাতিসংঘের প্রথম যে বিষয়টি আমাদের পড়তে হবে, এটা হচ্ছে জাতিসংঘ গঠনের পটভূমি, এবং সঙ্গত কারণে চলে আসে জাতিসংঘটা পরিচালিত হয় যে বিধিবিধানের মাধ্যমে, সেটাকে বলা হয় ইউনাইটেড নেশনস চার্টার বা জাতিসংঘ সনদ। আমি একটু পরে সনদ এবং সংবিধানের মধ্যে পার্থক্যটা বোঝাবো। তারপরে হলো জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন, এরপরে জাতিসংঘের মহাসচিবদের সম্পর্কে প্রশ্ন আসে। যেমন কিছুদিন আগে গত মার্চে বর্তমান জাতিসংঘের মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে এসে গেলেন। ওই সময় এসে তিনি মায়ানমারের করিডোরের ব্যাপারে ইউনূস সরকারের সাথে একটু আলোচনা করেছিল। তারপরে ইউনূস সরকার, ওনার পররাষ্ট্র উপদেষ্টা 27 এপ্রিল উনি জানালেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা করিডোর দিব। আমার ধারণা তোমরা সবাই জানো এই করিডোর নিয়ে বাংলাদেশে কিরকম রাজনীতি হয়েছে, এবং পরিশেষে সেনাপ্রধানের গত কয়েকদিন আগে ভাষণে তিনি এই করিডোর নিয়ে কথা বলেছেন। এটি উনি পছন্দ করেননি, বরং এটি নির্বাচিত রাজনৈতিক সরকারের ছাড়া আর কারোর জন্য এটা সমীচীন না, সুযোগ নেই। এইভাবে ক্লাস নেবে
হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আসতেছে, সাউন্ড ক্লিয়ার আসতেছে, সমস্যা নাই, সাউন্ডে কোনো সমস্যা নাই। স্যার ক্লাস নেন। আচ্ছা, বলছিলাম সেটা আমি আসি এবার। এরপরে যেটা আসবে সেটা হলো আমাদের জাতিসংঘের আমাদের কি বলে যে শান্তি রক্ষা কার্যক্রম, যে লক্ষ্যে জাতিসংঘ হয়েছিল। দুটো লক্ষ্য, একটা হচ্ছে বিশ্ব শান্তি। এই শান্তি ছিল হলো বিশ্বের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতিসংঘের কাজ করতে হবে। দ্বিতীয় হলো নিরাপদ, অর্থাৎ যত রকমের আন্তর সমস্যা রয়েছে, যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব যা রয়েছে, এগুলো নিরাপত্তা বিধান করা। এই জন্য আমরা জাতিসংঘের শান্তি রক্ষা মিশন, যেখানে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়, এগুলো সম্পর্কে আমরা সহজ এবং স্বচ্ছ ধারণা পাবো। তারপরে হলো জাতিসংঘের 193টা দেশ, তাদের চাঁদা দিতে হয়। সেই চাঁদাটা কিভাবে দিতে হয়, তার পরিমাণটা কিরকম। জাতিসংঘের পরবর্তী যেটা আমরা জানতে চাবো, সদস্য। আমরা জানি যে জাতিসংঘের সদস্য 193টা। এই সদস্যগুলো কেন উঠাবো, সেটি জাতিসংঘ সদস্য কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা, করলে কেন করা হয়েছে, না করা হয় না হলে কেন করা হয়নি, বা কি ইত্যাদি ইত্যাদি আমরা জানবো। তারপরে হলো জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, মানে অন্যান্য সংগঠন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, জাতিসংঘের তহবিল ও কর্মসূচি, জাতিসংঘের সম্পৃক্ত প্রতিষ্ঠান, জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর, জাতিসংঘের বিশ্ববিদ্যালয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘের কনভেনশন সমূহ, জাতিসংঘের নোবেল পুরস্কার। আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। তোমরা এটা কি বলে যে পিডিএফ এ পেয়ে যাবে। তো আমরা আলোচনা করব দুটো, একটা হচ্ছে জাতিসংঘ গঠনের পটভূমি, আর একটা হলো আমাদের জাতিসংঘের সনদ। এই জাতিসংঘের সনদ, যদি তোমরা কেউ কোনো প্রশ্ন জানতে চাও জাতিসংঘ সম্পর্কে, আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর তারপরে এরপরে যারা রেকর্ড দেখবে, আগামীকাল সকালবেলায় তোমাদের রেকর্ডটা আমি হয়তো এর মধ্যে, যদি রেকর্ডটা ফেসবুকে দিয়ে থাকে, যারা ফেসবুকে দেখবে, তো জুমে গিয়েই দেখা যায়। আর আমাদের ক্লাস আবার ফেসবুকেও দেখা যায়, ইউটিউবেও দেখতে পাও। তো আমরা জাতিসংঘ গঠনের পটভূমি, তো একটু খেয়াল করবে, জাতিসংঘ গঠনের পটভূমি, সেখানে আমি এনেছি এভাবে এক পলকে পটভূমি। তোমার ক্লাসে কে আসছো একটু নাম বলবে, কেউ কে কে আসো? তোমার ক্লাসে কে কে আসছে একটু নাম বলবে, দু একজন। ওদিকে
লাগবে না, আমি ধরতেছি, আমি তো আহ, ধরতেছি। একটু কথা বলবে, আমি জিজ্ঞেস করছিলাম। আর ধরাও লাগে, ওই আপনি তো হুইল চেয়ারটা যদি গাড়ির আংটাটার কাছে আমাকে তোমরা কেউ সবাই মিউট করে রেখো। শোনা যাচ্ছে? একটু রেসপন্স কথা শোনা যাচ্ছে কিনা? ফুয়াদ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এদিকে রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম একটু কথা বলতে পারবে? কতগুলো আছে, নোট করে থুয়ে অন্য জায়গায় বসে। ফুয়াদ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। দেখো, এখানে বলেছি এক পলকে। এই পলকের শব্দটা কি তোমরা শুনেছো? কত কষ্ট করে বলবে, রফিকুল, ফুয়াদ, কেউ একজন বলবে এক পলকে, এই পলকে শব্দটা শুনেছো কিনা? স্যার এক পলকে হচ্ছে এক নজরে আর কি। তুমি বলছো এক কিছু? পলক বলতে স্যার, হ্যাঁ স্যার, এক নজরে মানে বুঝে আর কি স্যার। এক পলকে শব্দটা শুনেছো? পলকে। তোমরা যদি কথা না বলো, যারা ক্লাস যারাই করো, যে কজনই করো, তারা যদি রেসপন্স না করো, তাহলে পড়াবো কিভাবে? পড়াতে হলে তো তোমাদের সাথে আবার একটু আলোচনা করতে হবে, কথা বলতে হবে। স্যার শুনতেছি, বলেন। শুনতেছো? এই যে পলকে শব্দটা, এই শব্দটা শুনেছো? জি স্যার, শুনেছি। আচ্ছা আচ্ছা। যেমন ওই উত্তম কুমার সুচিত্রা সেনের একটা বিখ্যাত গান আছে, এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি। এই গানটা কত শুনেছো তোমরা? জি স্যার, শুনেছি স্যার। এই পলকে মানে কত সময়? এক নজরে স্যার। হ্যাঁ বলো। এক নজরে দেখা স্যার। এক পলক মানে এক পলকে একটু দেখা জি স্যার। মানে সময়। এক পলক, এক পলক মানে সময় কতটা? স্যার সেটা স্যার 2 সেকেন্ড হইতে পারে, 1 সেকেন্ড হইতে পারে। একটু টাইমটা বলো শুধু, 1 সেকেন্ড, 10 সেকেন্ড? জি স্যার, এই যে 5 সেকেন্ড হইতে পারে। এক পলক বলতে স্যার কি 5 সেকেন্ড? আচ্ছা, এক পলকে অর্থটা হলো 24 সেকেন্ড। এক পলকে হলো 24 সেকেন্ড। জি স্যার, কথা থ্যাংক বলতে ইউ এক স্যার। পলকে মানে সময় কতটুকু? চব্বিশ 24 সেকেন্ড। সেকেন্ড। যেমন আমরা এক নজরে মানে এক পলকে দেখবো, এই যে 1 নাম্বার লন্ডন বসন্ত, 2 নাম্বার হলো আটলান্টিক চার্টার, 3 নাম্বার হলো ওয়াশিংটন সম্মেলন, 4 নাম্বার হলো মস্কো সম্মেলন, 5 নাম্বার হলো তেহরান শীর্ষ সম্মেলন, 6 নাম্বার হলো ব্রেটেন উডস সম্মেলন, 7 নাম্বার হলো ডাম্বলটন অক সম্মেলন, 8 নাম্বার হলো ইয়াল্টা শীর্ষ সম্মেলন, 9 নাম্বার হলো সান ফ্রান্সিসকো সম্মেলন। এই 9টি সম্মেলন এর মাধ্যমে জাতিসংঘ গঠিত হয়। তাহলে জাতিসংঘ গঠিত হওয়ার প্রেক্ষাপটে মোট সম্মেলন আমরা কয়টা পড়ব? এই এই এইটা কি দেখা যাচ্ছে? জি, মোট 9টা সম্মেলন। এই যে তোমাদের পিডিএফ এরকম পাবে, সরি পিডিএফ কালকে আজকে পেয়ে যাবে, একটু পরে এখানে সব লেখা আছে। আমি এখানে দেখাচ্ছি বড় করে, যে আমরা এক নজরে মানে এক পলকে 24 সেকেন্ডের মধ্যে আমরা যদি বলি লন্ডন ঘোষণা, আটলান্টিক চার্টার, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন, তেহরান শীর্ষ সম্মেলন, ব্রেটেন উডস সম্মেলন, ডাম্বলটন অক সম্মেলন, ইয়াল্টা শীর্ষ সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, অর্থাৎ এক পলকও লাগেনি, অর্থাৎ 24 সেকেন্ডও লাগেনি। আমরা বিষয়টি জানলাম। এইবার আমরা একটা একটা করে আলোচনা যাব।
একটা ছিল দেখো, এক নম্বর আমরা বলছিলাম লন্ডন ঘোষণা। এই লন্ডন ঘোষণা দেয়া হয়েছিল লন্ডনের সেন্ট জেমস প্রাসাদ। এই সেন্ট জেমস প্রাসাদে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণাটা হচ্ছে এটা 1941 সালের জুন মাসের 12 তারিখ। 1941 সালের জুন মাসের 12 তারিখে ইউরোপের 9টা প্রবাসী সরকার, অর্থাৎ ওই দেশগুলো জার্মানি দখল করে ফেলেছে। যেমন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের যে সরকার ছিল, সেই সরকার কি বাংলাদেশে ঢাকায় বসে শাসন করেছেন না কলকাতায় বসে? প্রশ্ন করেছি। স্যার কলকাতায় বসে, কলকাতায়। কলকাতায় বসে। এই জন্য আমাদের সরকারের নামটা কি? প্রবাসী সরকার, এক্সাইল গভর্নমেন্ট। তাহলে 71 সালে আমাদের সরকারকে কি সরকার বলা হতো? প্রবাসী সরকার, বলো। প্রবাসী সরকার স্যার, প্রবাসী সরকার। প্রবাসী সরকার। তোমরা কি কেউ জানো এই প্রবাসী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? আমি জানাচ্ছি, বাট লাভ নেই। আমি কি বলছিলাম, জানাচ্ছি কিন্তু লাভ নেই। তার মানে কি? আমাদের প্রবাসী সরকারের সদর দপ্তর ছিল 8 নম্বর থিয়েটার রোড, কলকাতা থিয়েটার রোড। এটা আমাদের সচিবালয় ছিল। তাহলে আমাদের প্রবাসী সরকারের হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতার 8 নম্বর থিয়েটার রোড। এখন ওই রাস্তার নাম হচ্ছে শেক্সপিয়র সরণি। এখন থিয়েটার রোড নেই। এটা আমি বলছিলাম যে আমি জানাচ্ছি, বাট 30 তারিখ আমরা 5 জনে খাসি খাম। সরকার তোমাদেরকে খাসি নির্বাচন স্যার। পাবলিক সার্ভিস কমিশন সরকারের নির্দেশনা মোতাবেক মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী করতে নিষেধ করেছে। আমার কালকে, তোরা যারা আছে কালকে কেউ আমার ক্লাসটা করেছিলে? জি স্যার। কালকে আমি কথাগুলো বলেছিলাম। তার মানে এটা জানিয়ে কোনো লাভ নেই, তোমার মুখস্থ করে কোনো লাভ নেই। কিন্তু আমার ব্যক্তিগত ভাবে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ আমার চেতনা, মুক্তিযুদ্ধ আমার আদর্শ, মুক্তিযুদ্ধ আমার অর্জন, মুক্তিযুদ্ধ আমার শাশ্বত। শুরু হয়েছে 71 সালে, সেই মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর শেষ হয়েছে। আমার জীবনে আমৃত্যু মুক্তিযুদ্ধ, আমার প্রজন্মের আমৃত্যু মুক্তিযুদ্ধ থাকবেই। এই মুক্তিযুদ্ধের চেতনা আছে বিদায় আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি কারোর জন্য কোনো খারাপ কাজ করিনি। আমি কাউকে অপমান করি না, কারোর সাথে আমি ঝগড়া করি না, সাহায্য করার চেষ্টা করি। আমি 34 বার রক্ত দিয়েছি এবং সেই মুক্তিযুদ্ধের সময় আমি ক্যাম্পে গিয়েছি। আমি ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা শিশু, সেই সময় যে তাদের জুতো পালিশ করেছে, তাদের অস্ত্র পরিষ্কার করে দিয়েছি। আমার না ভাবতে এখনো মানে রোমাঞ্চিত লাগে আমার কাছে। তাদের যখন তারা যুদ্ধ করতে গেছে, গেরিলা যুদ্ধ, তাদের গুলির মানে মানে ভালো ওজন ছিল, ওদের 30 কেজি হবে। সেই ছোট্ট ছেলেকে 30 কেজি মাথায় করে গামছা দিয়ে একটা পাগড়ি বাঁধায় ওই নদীর পাড়ে দিয়ে চলে আসতাম। যখন যুদ্ধ শুরু হতো আমরা দূরে চলে আসতাম এবং দেখেছি আমাদের মধুমতি নদী দিয়ে শত শত লাশ যুদ্ধ সময় ভেসে যেতে। শুনেছি আমাদের পাশের গ্রামের একটা মেয়েকে ধরে নিয়ে তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। এর চেয়ে বড়
এর চেয়ে বৃহৎ আর কোনো কিছুই হবে না, হতে পারবে না। আমি 24কে অগ্রাহ্য করব না, 24কে স্মরণে রাখবো, কিন্তু যারা 24কে একমাত্র করতে চান তাদের সাথে আমি একমত নই। স্বৈরাচার 71-এ এইটা এক না। 71-এ বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। এটা আমাকে বলতেই হবে। আমাকে বলতে দিতে বাধা দিলে আমি বলবো না, কিন্তু আমাকে জানতেই হবে। আমি জানবো, আমি পড়বো, আমি পড়বার আমার জীবনে যা ধারণ করেছি সেটা আমি বিসর্জন দেবো না। আমার কণ্ঠরুদ্ধ করতে পারেন, আমার মুখে কষ্টেপ লাগাই দিতে পারেন, কিন্তু আমার মন তো, আমার হৃদয় তো, আমার যে ব্রেনটা, সেটা তো আপনি কিচ্ছু করতে পারবেন না। সেক্ষেত্রে বড়দের কি করতে হবে? আমাকে মেরে ফেলতে হবে, তাহলে গেলাম না। তাহলে যাক, আমি বোধহয় কথাগুলো বোঝাতে পারছি যে আমার আমার অবস্থাটা এটা তোমরা একটু আদারওয়াইজ নেবে না বা অন্যভাবে নেবে না। আমি কোনোটাকেই যতটুকু যা যা অর্জন কাউকে খাটো করে দেখাবার অবকাশ পাইনি। আমি মৌলানা ভাসানী সম্পর্কে কম করে হলে একটা আমি 4 থেকে 5 ঘন্টা আলোচনা করার ক্ষমতা রাখি। শেরে বাংলাকে, সরোয়ার্দীকে, আমার মুক্তিযুদ্ধের আমার দেখা, আমার চোখে দেখা ভাসে, এতটাই ভাসে, এখনো মনে হয় জল জল করে ভাসে। আমি একেবারে A to Z 16 ডিসেম্বর তার পরবর্তী সময়ে আমার বড় ভাই মুজিব বাহিনীর সদস্য ছিলেন, উনি একটা রাইফেল নিয়ে আসছিলেন। ওই রাইফেল দিয়ে একটা জীবনে গুলি করেছিলাম আমাদের বিল্ডিং এর ছাদে। এইখানে রাইফেলটা রেখে, মানে ছোট মানুষ তো রাইফেল করছে, মানে একটা প্রেশার লাগে আর কি। তো প্রেশার লাগার পর ভাই বললো আরেকটা গুলি কর। আমি বললাম, না ভাই আমার ব্যথা করছেন, আমি গুলি করতে পারিনি আর কি। যাও, মুক্তিযুদ্ধের পরে একটা গুলি করেছিলাম, মুক্তিযুদ্ধের সময় রাইফেল টাইফেল এগুলো দেখি, মানে অস্ত্র ধরতে পারি দেখছি। তো যাক, যেটা বলছিলাম সেটা হলো 1945 সালে, 41 সালে, 1940 সালের 12 জুন এই লন্ডনে তোমার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা এবং ইউরোপের হিটলারের তথা জার্মানির দখলে যাওয়া পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া সহ যেসব দেশ দখলে চলে গেছে, তারা সব লন্ডনে বসে প্রবাসী সরকার গঠন করেছে। এই প্রসঙ্গে আসলে 71-এর কথা। সেই প্রবাসী সরকার অর্থাৎ এই সহ লন্ডন, তারা এই ভবনে বসে ঘোষণা দিয়েছিল যে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যাতে যুদ্ধ না থাকে, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য আমরা একটা যৌথ ডিক্লারেশন দিলাম। সেই ঘোষণাটা হচ্ছে লন্ডন ঘোষণা। তাহলে আমাকে তোমাকে জিজ্ঞেস করা হয় জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপটার নাম কি? বলো একটু। শুনতে পাচ্ছ? আচ্ছা, এবার আসো 2 নম্বর, আটলান্টিক চার্টার। এটা আটলান্টিক চার্টার, এখানে বলা হয়েছে সনদ, ইংরেজি হচ্ছে চার্টার। একটু মনোযোগ শুনবে। আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ। পৃথিবীর স্বাধীন দেশগুলো পরিচালিত হয়, তার নাম হচ্ছে সংবিধান। মানে রাষ্ট্র পরিচালিত হয় যে বিধানের মাধ্যমে, সেইটা বিধানটার নাম হচ্ছে সংবিধান। আমরা অনেক সময় বলি একটা রাজনৈতিক দলের যে পরিচালিত হয় তাকেও সংবিধান বলি। অনেক সময় দেখেছি যে টক শোতে
অনেকে বলছেন যে বিএনপির সংবিধান মানে বিএনপি যে ধারা মোতাবেক পরিচালিত হয়, আওয়ামী লীগের সংবিধান, কমিউনিস্ট পার্টির সংবিধান, এটা একেবারেই ভুল। সংবিধান অর কনস্টিটিউশন, এই বিধান শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রের বাইরে যত সংগঠন, আন্তর্জাতিক সংগঠন অথবা জাতীয় সংগঠন, সেখানে আমরা বলি হলো গঠনতন্ত্র। তোমাকে বলতে হবে তুমি একটা ছাত্র সংগঠন করো, তুমি একটা সমিতি করো, সেই সমিতি পরিচালনার জন্য একটা গঠনতন্ত্র আছে। ওই ওই গঠনতন্ত্রটা তোমার সমিতি পরিচালনা করার লাইক সংবিধান, বাট তুমি তাকে সংবিধান বলবে না, সংবিধান অর কনস্টিটিউশন, এই ভাষা দুটো ব্যবহার করবে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রে। জাতিসংঘের ক্ষেত্রে সেটা হলো সনদ। আমরা বলি সার্ক সনদ, ন্যাম চার্টার, ওআইসি চার্টার। অর্থাৎ এই যে আন্তর্জাতিক সংগঠন এরা পরিচালিত হয় সেটা সনদের মাধ্যমে। এই সনদটা হচ্ছে যে সংবিধানের মতো। আটলান্টিক চার্টারটা হচ্ছে 1941 সালের আগস্ট মাসে তোমার 14 তারিখে আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস অগাস্টাস, এই দুটো যুদ্ধ জাহাজ নিয়ে দুই দেশের দুই নেতা মিলিত হলেন আটলান্টিক মহাসাগরে। আমেরিকায় ইউএসএস অগাস্টাসে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডেলোনা রুজভেল্ট, আর ব্রিটিশে আসলো হলো তোমার উইনস্টন চার্চিল প্রিন্সেস অফ ওয়েলস নামের রণতরীতে। প্রথম আলোচনায় মিলিত হয়েছিলেন দুই নেতা ইউএসএস অগাস্টাসে। পরে 8 দফা বিশিষ্ট একটা ঘোষণায় তারা স্বাক্ষর করেছিলেন, সেটা হলো প্রিন্সেস অফ ওয়েলস। এই যে 8 দফা বিশিষ্ট যে ঘোষণাটা 1941 সালের আগস্ট মাসে স্বাক্ষর করলেন 14 তারিখে, ওই আটলান্টিক মহাসাগরে হয়েছিল বিধায় তার নাম দেওয়া হচ্ছে আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ। যখন তোমরা রিটেনে যাবে তখন আটলান্টিক সনদের ওই 8টা যে পয়েন্ট আছে সেগুলো ভালো করে পড়তে হবে, কারণ ওখান থেকে আমরা উপনিবেশ মুক্তির একটা জায়গা পাবো। কারণ তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিকলোনাইজেশন বা উপনিবেশ বিলোপ করা হয়েছে। আমরা ব্রিটিশের কাছ থেকে মুক্তি পেয়েছি। আগে আমরা অনেক যুদ্ধ করেছি, অনেক চেষ্টা করেছি, বাট স্বাধীনতা পাইনি, দেয়নি, আমরা অর্জনও করতে পারি। যেমন আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, লাখো মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে, 47 লক্ষ ঘর বাড়ি বর্ষীভূত হওয়ার মধ্য দিয়ে 1 কোটির মতো মানুষ শরণার্থী হওয়া, এটা হলো বিদেশে চলে যাওয়া, ভারতে চলে যাওয়া। 2.5 কোটি মানুষ ছিল ইন্টারনাল রিফিউজি। আমরাও অনেকদিন আমাদের বাড়ি থেকে দূরে আরেক জায়গায় গিয়ে কাটিয়েছি। অর্থাৎ ইন্টারনাল রিফিউজি ছিল প্রায় 2.5 কোটি। অর্থাৎ 7 কোটির মধ্যে দেখা গেল যে আমাদের 4.5 কোটি মানুষ, 3.5 কোটি 4 কোটি মানুষ আমরা ঘরে থাকার সুযোগ ছিল না। এত কিছুর পরে আমরা বিজয় অর্জন করেছি, এক মহান অর্জন। এই জন্য মুক্তিযুদ্ধের আগে গত সরকার লাগিয়েছে মহান শব্দটা বলতে হবে। আর 71-এ যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা, তাদের আগে লেখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা বলতে হবে। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা বলে আমি তাকে মহান করব, তাকে আমি শ্রেষ্ঠত্ব দেব। মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলে আমার যুদ্ধকে আমি শ্রেষ্ঠত্ব দেব।
এই জায়গাটা আসি, সেটা হলো আটলান্টিক চার্টারে যে বিষয়টা আসলো সেটা হলো যে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলাম। এখন এই জায়গা থেকে এসে দেখো ওয়াশিংটন সম্মেলন, এই ওয়াশিংটন সম্মেলন এটা হচ্ছে আমাদের তৃতীয় জাতিসংঘ গঠনে। এটা হয়েছিল 1941 সালের ডিসেম্বরের শেষ আর 1942 সালের প্রথম। এই 1942 সালের 1 জানুয়ারি এই ওয়াশিংটন সম্মেলনে একটু আগে যেটা বললাম আটলান্টিক চার্টার, আটলান্টিক যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তখন তুমি বলবে আটলান্টিক চার্টার। এই আটলান্টিক চার্টার এ কারণে 1942 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ওয়াশিংটন সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন সহ 26টা দেশ, 26টি দেশের প্রতিনিধিরা এই ওয়াশিংটন সম্মেলনে উপরের আটলান্টিক চার্টারকে ইউএন ডিক্লারেশন অর্থাৎ জাতিসংঘ ঘোষণা, জাতিসংঘ ঘোষণা। তাহলে তোমরা জানলে যে জাতিসংঘ ঘোষণা বলা হয় আটলান্টিক চার্টারকে। আটলান্টিক চার্টার 41 সালের আগস্ট মাসে, আর আটলান্টিক চার্টারকে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন হিসেবে গ্রহণ করা হলো 1942 সালের জানুয়ারি মাসে ওয়াশিংটন সম্মেলনে। এই জন্য ওয়াশিংটন সম্মেলনটাও গুরুত্বপূর্ণ, ওয়াশিংটন সম্মেলনে গৃহীত সিদ্ধান্তটাও গুরুত্বপূর্ণ। এই হলো তোমার আটলান্টিক চার্টারের বিষয়টি। এরপর চলে আসি আমরা মস্কো সম্মেলন। মস্কো সম্মেলন হয়েছিল তোমার 1943 সালের সেপ্টেম্বর মাসে। এখানে অংশ নিয়েছিল তোমার ইউএসএ, ইউএসএসআর এবং ইউকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার্স, এই 3 জন অংশ নিয়েছিলেন মস্কো সম্মেলনে। এই মস্কো সম্মেলনে আরেকটু কথা বলে রাখি যে 1942 সালের 1 জানুয়ারি ওয়াশিংটন সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট সাহেব আগামী সংগঠনটা যেটা গড়ে তুলব তার নাম প্রস্তাব করেছিলেন ইউএনও। আমরা বিশ্ব ইতিহাসে 2টি বিশ্ব ব্যবস্থা পাই, একটা লিগ অফ নেশনস, সেটিও মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে, তোমার উড্রো উইলসন। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরেকটি বিশ্ব ব্যবস্থা জাতিসংঘ, সেটিও নামকরণ মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তার মানে মস্কো সম্মেলনে এই 3 রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী 7 দফা প্রস্তাব গ্রহণ করেছিলেন। এইটুকু তোমরা আপাতত জেনে রাখো, পরে একটা সময় তোমরা ডিটেলস পড়ার সুযোগ পাবে। এরপরে তেহরান শীর্ষ সম্মেলন 1939 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল জার্মানি,
পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে এই সময় যারা যুদ্ধে লিপ্ত ছিল, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, তখন ফ্রান্সও ছিল জার্মানির দখলে। এ কারণে ফ্রান্সে তখন তোমার জেনারেল দ্যাগল, যিনি পরবর্তী সময় ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছিলেন 1958 সালে, জেনারেল দ্যাগল লন্ডনে বসে ফ্রি ফ্রেঞ্চ মুভমেন্ট করেছিলেন, অর্থাৎ ফরাসিদেরকে মুক্ত করার জন্য। এই যে তার মানে জার্মানির দখলে নেই ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ইউরোপের, আর উত্তর আমেরিকার আমেরিকা। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএ অর্থাৎ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনের এইটার প্রেসিডেন্ট, এইটারও প্রেসিডেন্ট, এইটার হলো পিএম, এই তিন নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সকল সম্মেলনে অংশ নিয়েছেন সেই সকল সম্মেলনের নাম হচ্ছে শীর্ষ সম্মেলন, যাকে ইংরেজিতে বলা হয় সামিট। সামিট মানে শীর্ষ সম্মেলন। এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনটা শীর্ষ সম্মেলন হয়েছিল। এর ভিতর প্রথমটা ছিল তেহরান, অর্থাৎ 1943 সালে নভেম্বর মাসে এই তিন নেতা মিলিত হয়েছিলেন তেহরানে। এই তেহরানে বসে এই তিন নেতা ঘোষণা করলেন, আমরা অনতি বিলম্বে একটা আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলব। আমরা এখন একটু একটু আগাচ্ছি, একটু একটু করে জাতিসংঘ গঠনের দিকে চলে যাচ্ছি। এবার দেখো ব্রেটেন উড সম্মেলন। ব্রেটেন উড সম্মেলন এটা হলো যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটা শহর। সেখানে 1944 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 44টি দেশের 7 শতাধিক অর্থনীতিবিদ মিলিত হয়ে জাতিসংঘ ব্যবস্থাপনার যে অর্থনৈতিক দিকটা রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই বিষয়ে তারা মিলিত হয়েছিল। অর্থাৎ এখান থেকে আমরা ব্রেটেন উড সিদ্ধান্ত পাবো। ব্রেটেন উড সিদ্ধান্ত ছিল না তিনটা। একটা হচ্ছে আমরা দেশগুলোর মানে আমাদের মতো গরিব দেশগুলো যারা স্বাধীন হবে তাদের পুনর্গঠনের জন্য একটা ব্যাংক করব। ইংরেজিতে নাম দেওয়া হলো আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এটা করব। আর হলো আমাদের যারা স্বাধীন হবে তাদের অর্থনীতি বলতে গেলে কিছু ছিল না, তাদের ব্যাংক নেই, তাদের বীমা নেই, তাদের আন্তর্জাতিক বাণিজ্য নেই। এই জায়গায় তাদের সহযোগিতা করতে হবে। এর জন্য তাদেরকে আমরা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড করব। এগুলো নাম তোমরা শুনেছো না? একটু বলবে শুনেছো কিনা? জি স্যার। আচ্ছা, স্পষ্ট দেখা যাচ্ছে তো লেখাগুলো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, তার মানেটা হলো তোমরা নামগুলো শুনেছো। এই নামগুলো করার জন্য সিদ্ধান্ত হচ্ছিল কোথায়? ব্রেটেন উডে। ব্রেটেন উড হলো যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটা শহর, সেখানে বসা হয়েছিল। আর একটা সিদ্ধান্ত নিয়ে হচ্ছিল বিশ্ব বাণিজ্যকে একত্রিত করে পরিচালনা করার জন্য একটা আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, যেটি 1995 সালে হয়েছে ডাব্লিউটিও। এইটা তো নাম শুনেছো, ডাব্লিউটিও?
জি এই স্যার শুনেছি। আইবিআরডি এখন আমরা বলি না, আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক। আইবিআরডি মানে ওয়ার্ল্ড ব্যাংকের আরেক নাম, আইবিআরডি এর আরেক নাম, যেটাই বলো এটা একই, মানে বিশ্ব ব্যাংক যেটাকে বলি সেটার প্রথমটা হলো আইবিআরডি, তারপরে তোমার আইডিএ হয়েছে, আইএফসি হয়েছে, মিগা হয়েছে, এরপর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের ব্যাপার হয়েছে। এই নিয়ে মোট গেল, এখান থেকে গেল। এবার আসি আমরা ডাম্বারটন অক্স। এই যে ডাম্বারটন, ডাম্বারটন হলো ওয়াশিংটনের একটা হোটেল ভবন। এই হোটেল ভবনটার নাম হলো ডাম্বারটন অক্স। এখানে 1944 সালের আগস্ট টু সেপ্টেম্বর 2 মাস জুড়ে সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে 3টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাম্বার 1, ইউনাইটেড জাতিসংঘের নামকরণ ইউএনও। 42 সালের ওয়াশিংটন সম্মেলনে যেটি মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাব করা হয়েছিল, সেটি বিশ্ব নেতারা 1944 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনের ডাম্বারটন অক্স হোটেল ভবনে অনুষ্ঠিত সম্মেলনে 3টা সিদ্ধান্তের প্রথমটাই হলো নামকরণ ইউএনও, 2 নম্বর হলো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ গঠন, 3 নম্বর হলো নিরাপত্তা পরিষদের 5টি স্যার শোনা যাচ্ছে না। নেট ডিস্টার্ব আছে, নেট ডিস্টার্ব আছে। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। এখন বোধহয় শোনা যাচ্ছে না? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। বলছিলাম ডাম্বারটন অক্স সম্মেলন 3টা সিদ্ধান্ত। 1 নম্বর হলো জাতিসংঘ নামকরণ, 2 নম্বর হলো সাধারণ নিরাপত্তা পরিষদ গঠন, 3 নম্বর হলো নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য নির্বাচিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন,
ব্রিটেন, ফ্রান্স এবং চীন। এই যে নিরাপত্তা পরিষদের সদস্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা বলো? 5টা। হ্যাঁ, 5টা। কারা কারা? নামগুলো বলো। পারিনি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। রাশিয়া বলবে না, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, তখন সোভিয়েত ইউনিয়ন। জি স্যার। হ্যাঁ, বলো বলো। ব্রিটেন, ফ্রান্স এবং চীন। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স এবং চীন, এই 5টা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই 5টা স্থায়ী সদস্য হচ্ছে কখন? 1944 সালে কোন সম্মেলনে? ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটন অক্সটা কি? এটা হচ্ছে এর আগে যে ইউএনও অর্থনৈতিক সম্মেলনটা হয়েছে একটা সেটাই হোটেল আপনার। ভবন। ডাম্বারটন অক্স একটা হোটেল ভবন, ওয়াশিংটনে একটা হোটেল ভবন। তাহলে দেখো, আমরা ছোট ছোট করে অনেকগুলো প্রশ্ন পাই। জাতিসংঘের নাম, জাতিসংঘের প্রস্তাব কে করেছিলেন? ইউএনও নামটা প্রস্তাবক কে? আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট। রুজভেল্ট। এর আগে বলেছিলাম লিগ অফ নেশনস, এইটার নাম কে প্রস্তাব করেছিলেন? সেটাও আমেরিকান প্রেসিডেন্ট করেছেন, উড্রো নামটা। উইলসন। তৎকালীন 1919 সালে উড্রো উইলসন এটা করেছিলেন। আচ্ছা, এই ডাম্বারটন অক্সে কয়টা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? 3টা। 3টা। প্রথমটা কি ইউএনএর নামটা ঠিককরণ করা। বলে যাও, তারপরে? তারপরে হচ্ছে নিরাপত্তা পরিষদ গঠন করা বা ইউএনএসসি যেটাকে বলে। তারপর এখানে আমরা হচ্ছে দেখাইছি স্থায়ী সদস্য কয়টা? 5টা। 5টা। নিরাপত্তা পরিষদে তখন অস্থায়ী সদস্য করা হয়েছিল 6টা। সেই 6টার নাম এখানে নেই, পরে পাবা অন্য জায়গায়। তাহলে বোঝা গেল ডাম্বারটন অক্স সম্মেলনটার গুরুত্ব। জি স্যার। এবার আমরা চলে যাব হলো 8 নম্বরে, ইয়াল্টা শীর্ষ সম্মেলন। ইয়াল্টা, ইয়াল্টা শীর্ষ সম্মেলন। তোমরা কি একটু বলবে ইয়াল্টা নামটা শুনেছো কিনা তোমরা কেউ? একজন শুনলে বলো, আর না হলে একজন বলো শুনিনি। ইয়াল্টা একটা জায়গার নাম, শুনেছো কেউ ইয়াল্টা নামটা? একজন হা বা না বলো। তোমরা আমাকে এগোতে সহযোগিতা করবা দ্রুত। না পারা তো অসুবিধা নেই, না পারলে কি হবে, না পারলে শেখাবো। মানে ভুল করে বলো, ভুল করে শিখলে মানুষ আর ভোলে না। কিন্তু তোমাদের সমস্যা, তোমরা ভুল করতে চাও না। আর ভুল করতে না চাওয়াটা হচ্ছে হলো এক ধরনের নিজের সাথে নিজের প্রতারণা করা। না পারা অন্যায় না, না পারা পাপ না। তাহলে ইয়ারটা হচ্ছে হলো, তোমরা এইটার নাম তো শুনেছো, ক্রিমিয়া। ক্রিমিয়া নামটা শুনো নাই? জি শুনেছি। আবার বোধহয় সমস্যা হলো না। ক্রিমিয়াটা হলো কৃষ্ণ সাগরের তীরে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত একটা ভূখণ্ড, যেটা সম্পর্কে বহু বহু আলোচনা হয়েছে। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে অন্যতম কারণ রয়েছে এই ক্রিমিয়ার ভূ রাজনীতি। সেটা আমরা পরে আলোচনা করবো, যখন জিও পলিটিক্স নিয়ে কথা বলবো।
এই ক্রিমিয়ারই একটা শহর, তার নাম হচ্ছে ইয়াল্টা। এই ইয়াল্টায় তোমার মিত্র শক্তির দ্বিতীয় এই শীর্ষ সম্মেলন হয়েছিল। তিনটা শীর্ষ সম্মেলনের কথা বলেছিলাম, একটা তেহরান, দ্বিতীয়টা ইয়াল্টা, তৃতীয়টা আমাদের এখানে লেখা লাগবে না, সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জুলাই মাসে। এটা হয়েছিল জার্মানির পটসডাম নামের একটা জায়গায়। এই ক্রিমিয়ার এখানে ওই তিন নেতা, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্টালিন এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল, এই তিন নেতা বসে এখানে সিদ্ধান্ত হয়েছিল, এক নাম্বার সেটা হলো নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য তাদের ভেটো ক্ষমতা। জাতিসংঘের ভেটো ক্ষমতা আছে কার কাদের? এই নিরাপত্তা পরিষদে 5টা দেশ সদস্য। এই ভেটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার তারা পেল কোন সম্মেলনের মাধ্যমে? ইয়াল্টা শীর্ষ সম্মেলন। এক নাম্বার গেল এটা। 2 নাম্বার হলো এখানে তোমার ঠিক করা হয়েছিল যুদ্ধাপরাধের বিচার। অর্থাৎ যুদ্ধ শেষে, আমি তখনও জার্মানিতে, মানে তখন ইউরোপের যুদ্ধ শেষ হয়নি, জাপানেও যুদ্ধ শেষ হয়নি, কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যুদ্ধ অপরাধের বিচার করা হবে। সেই বিচার তারপরে হলো 3 নাম্বার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জাপানের পতনের কৌশল। এটা ঠিক এখন আলোচনা করা যাবে না, এটা অনেক আলোচনা আছে এই জায়গাটায়, যেটা তোমরা তৃতীয় বিশ্বযুদ্ধ যখন পড়াবো, জাপানের পতন, এটার উপর অনেকখানি পড়াতে হবে, অনেক তথ্য দিতে হবে। আমরা ইতালির পতন নিয়ে কি তোমরা খুব বেশি কথা বলো জানো? দেখো তো, হিরোশিমা নাগাসাকি এগুলো আমরা খুব বেশি চিন্তায় আছে কিনা আমাদের? হিরোশিমা নাগাসাকি কোথায়? জাপানে। জাপানে। তো কাজেই যেটা বলছিলাম, এটা নিয়ে আলোচনা করবো। এই 3টা সিদ্ধান্ত হলো ইয়াল্টায়। তাহলে ইয়াল্টায় জাতিসংঘের সিদ্ধান্তটা মূলত হলো ভেটো ক্ষমতা। তাহলে 5টা স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা অধিকার দেওয়া হয়েছিল ইয়াল্টার শীর্ষ সম্মেলনে। লাস্ট ওয়ান সেটা হলো সান ফ্রান্সিসকো সম্মেলন। এটা হয়েছিল তোমার 25 25/4/1945 থেকে 26/6/1945, অর্থাৎ 25 এপ্রিল 1945 থেকে 26 জুন 1945 পর্যন্ত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই সম্মেলনটা হয়েছিল। এই সম্মেলনটা হওয়ার সিদ্ধান্ত ছিল ওই ইয়াল্টা শীর্ষ সম্মেলন শেষে যে আমরা জাতিসংঘের সনদ তৈরি করব। এই সনদ তৈরি করার জন্য এই সম্মেলনটা ছিল, সনদ তৈরি করার জন্য এই সম্মেলনটা ছিল। এই সম্মেলনের সনদ তৈরি করা হলো এবং জুন মাসের 26 তারিখে ওখানে উপস্থিত 50টি দেশের এবং দেশ এবং জাতির প্রতিনিধিরা স্বাক্ষর করলে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্ব ব্যবস্থার জাতিসংঘের জন্ম হলো। তারপরে 13 অক্টোবর পোল্যান্ড 51তম সদস্য হিসাবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করলো। আর 24 অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এই জন্য 24 অক্টোবর হচ্ছে আমাদের জাতিসংঘ দিবস। তো আসলে সেটা হলো, এটা হয়ে গেল, আমাদের জাতিসংঘ গঠন হয়ে গেল, পটভূমি হয়ে গেল। এইবার আমরা চলে আসলাম হলো জাতিসংঘ সনদ। এই যে জাতিসংঘ সনদ, এখানে দেখো লেখা আছে জাতিসংঘ সনদের
অধ্যায় কয়টা? অধ্যায় হচ্ছে 19টা অধ্যায় বা ভাগ। তারপর হচ্ছে হলো অনুচ্ছেদ, অনুচ্ছেদ হচ্ছে 111টা। এরপর হচ্ছে জাতিসংঘের সনদের সংশোধন। এই পর্যন্ত জাতিসংঘ সনদের 4টা ধারা সংশোধন হয়েছে। এর ভিতরে 23, 27, 61 এবং 109 এই 4টি ধারা সংশোধন হয়েছে। প্রথম দেখো, এবার আমি পরে যাচ্ছি। 23 নং ধারা সংশোধন হচ্ছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 6 থেকে বাড়িয়ে 10 করা হয়েছিল সেটার জন্য। আর একটা হলো তোমার 27 নম্বর ধারা, এটা হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আগে যেমন সদস্য ছিল 11, সেই 11টার ভিতরে নিরাপত্তার বিষয়ে ওই 5টা সদস্যের সমর্থন লাগবেই। আর 6টার মধ্যে যে কোনো 2টা দিয়ে 7টা হলে হয়ে যাবে। আর সাধারণ কোনো বিষয়ে যে কোনো 7টা হয়ে যাবে। এখন যেহেতু সদস্য 4টা বেড়ে গেল, তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সদস্য সংখ্যা বাড়াতে হবে। এখন হলো 2 যোগ হয়ে গেল 9টা। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্থায়ী সদস্য 5টার সমর্থন লাগবে, আর যে কোনো 4টা হলে হয়ে যাবে। আর 14টা সমর্থন করলো, আমেরিকা করলো না, হবে না। সোভিয়েত ইউনিয়ন করলো, হবে না, না করলো না, হবে না। অর্থাৎ ভেটো শব্দের অর্থই হলো আমি মানি না। আর যখন একজন বলবে আমি মানি না, সেই সিদ্ধান্ত গৃহীত হবে না। তারপরে 61 ধারাটা হচ্ছে হলো ইউনাইটেড নেশনস বা যেটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোসকের সদস্য। এটা ছিল প্রথম, ছিল হলো 18টা সদস্য নিয়ে ইকোসকে যাত্রা শুরু হয়। এই একই ধারা সংশোধন হয়েছে 2বার। প্রথম হচ্ছে 1965 সালে, সদস্য সংখ্যা 18 থেকে বাড়িয়ে 27 করা হয়। আর একবার করা হয়েছে 1972 সালে, 27 থেকে 54 করা হয়েছে। অর্থাৎ এখন ইকোসকের সদস্য হচ্ছে 54। তারপর 109 ধারা তোমার সাধারণ পরিষদের সম্মেলন বিশ্বের যে কোনো জায়গায় করা যাবে, এই প্রস্তাব হয়েছে। এই হলো গেল। এই যে এখানে এই যে যত এখানে আছে না, এগুলো সব উত্তর তোমার এই পিডিএফ এ দেওয়া আছে। একটু পরে তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই পিডিএফ এ সব দেওয়া আছে তোমার কভার পেজ, তারপরে হলো সূচিপত্র, তারপরে হলো তোমার মানে 3 পাতা আর কি, কভার পেজ ছাড়া। তোমরা একটু পরে পেয়ে যাচ্ছ। তো তোমরা কেউ কোনো প্রশ্ন করবে? একেবারে শুরুতে যে লন্ডন ঘোষণা চ্যাপ্টারটা ছিল, ওটা যদি আরেকবার একটু রিভাইজ করতে, মানে শুরুর দিকে নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। বলো। জাতিসংঘ গঠনে একদম 1 নম্বর যেটা ছিল লন্ডন ঘোষণা, ওটা যদি আরেকবার পড়ে। কোনটা কথা বলছেন আবার একটু বলো তো। লন্ডন ঘোষণা, লন্ডন ঘোষণা প্রথম লন্ডন এডিশন। ঘোষণা, এটা হচ্ছে 1941 কি বলে যে 41 সালের জুন মাসে লন্ডনে প্রথম একটা সম্মেলন হয়, যে সম্মেলনের সিদ্ধান্ত হয় যুদ্ধ থামাতে হবে এবং যুদ্ধের পর বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই যে ডিক্লারেশনটা বা ঘোষণাটা, এটা স্বাক্ষর করেছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা এবং ইউরোপের 9টা প্রবাসী সরকার। অর্থাৎ যারা জার্মানির দখলে চলে গেছে, তারা লন্ডনে এসে সরকার গঠন করে প্রবাসী সরকার হিসাবে দেশ পরিচালনা করছে। এরকম এরা মিলে একটা স্বাক্ষর করে, এরা মিলে ওই ডিক্লারেশনে স্বাক্ষর করে। এটা এই এই যে আমরা যুদ্ধোত্তর বিশ্বে শান্তি এবং নিরাপত্তা চাই,
জাতিসংঘ গঠিত হয়েছে শান্তি এবং নিরাপত্তার জন্য। তাহলে শান্তি এবং নিরাপত্তার কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বলা হয় কখন, কোথায়? 1941 সালে জুন মাসে লন্ডনে। এই জন্য এটা জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ, এটাকে বলা হয় লন্ডন ডিক্লারেশন। আর যেহেতু এটা জেমস তোমার প্রাসাদে নেওয়া, সেন্ট জেমস প্রাসাদে নেওয়া হয়েছিল, এর যদি বলা হয় জেমস সেন্ট জেমস সেন্ট প্রাসাদ, এটা কি তখন তো বা জাতিসংঘ গঠনের তখন ওটার নাম বলবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। রেকর্ডটা দেখে একটু ভালো করে আরেকবার মনোযোগ দিয়ে দেখে যাবা। আর কেউ কিছু বলবে? না, আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই স্যার। ঠিক আছে, তা ধন্যবাদ, থাকো, ভালো থেকো, পরে আবার দেখা হবে। ঠিক আছে। ধন্যবাদ।